আসরে গল্প নয়, ঘটনা শোনানো হয়। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। ভুতুরের 44 নম্বর এপিসোডে আরও একবার সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি অনির্বাণ রয়েছি তোমাদের সঙ্গে, এবং আজকে আমার সঙ্গে রয়েছে আবারও একটি অদ্ভুত ঘটনা, এবং বলা বাহুল্য এই রকমের ঘটনা আগে কোনোদিন ভুতুরে চ্যানেলে শোনানো হয়নি। ঘটনাটা একটি পিশাচের ঘটনা, পিশাচকে কেন্দ্র করে একটি ঘটনা। যদিও পিশাচ নিয়ে আমরা একটি পডকাস্ট দেখেছি এই ভুতুরে চ্যানেলে, কয়েকটি ঘটনা শুনেছি আমরা পিশাচ নিয়ে, কিন্তু এই ধরনের ঘটনা কোনো দিন এর আগে ভুতুরেতে শোনানো হয়নি। ঘটনা সম্পর্কে বলবো, তার আগে একটু বলে রাখি, ভুতুরের গত কয়েকটি সপ্তাহে অনিয়মিত এপিসোডের জন্য সবার কাছে আমি আন্তরিকভাবে ক্ষমা চাইছি, এবং আমি কথা দিচ্ছি তোমাদের সবাইকে এরপর থেকে আর কোনো দিন ভুতুরের এপিসোড মিস যাবে না, এবং এমন কোনো সপ্তাহ আসবে না যেদিন আমি এপিসোড আপলোড করব না। বিগত কয়েক সপ্তাহে নিয়মিত এপিসোড না আসার কারণে আমাদের ভুতুরের বেশ কয়েকজন নিয়মিত শ্রোতাদের আমাদের হারাতে হয়েছে। তার জন্য মনটা একটু খারাপ যদিও। তো যাই হোক, সেসব তো আর নিয়ে বসে থাকলে হবে না, সেসব অনেক পিছনে ফেলে আরও আগে এগিয়ে যেতে হবে, আরও বেশি বেশি করে ভুতুরের এপিসোড আপলোড করতে হবে, আর তাদেরকে ছাড়াই ভুতুরের পরবর্তী এপিসোডগুলো আমাদেরকে শুনতে হবে। তো যাই হোক, এখন বাজে ঠিক রাত 1:52। আমি রেকর্ড করছি এই এপিসোডের ইন্ট্রো, এবং এই সময়ে আমার সামনেই জানালা রয়েছে। এই সময়ে আমি বসে রয়েছি, মানে আমার রেকর্ডিং সেটআপটা রয়েছে পুরোপুরি আমার জানালার সামনে, আমার ঘরে আমার জানালার সামনে, এবং বাইরে কিন্তু বেশ ভালোই বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টির ওয়েদারে, এই বৃষ্টির রাতে, মাঝরাত কিন্তু, এই বৃষ্টির রাতে এরকম একটা ভৌতিক ঘটনা রেকর্ড করতে কিন্তু আমার বেশ ভালোই লাগছে, এবং বেশ গায়ে কাটাও দিচ্ছে। তো আমি দাবি রেখে বলতে পারি, ঘটনাটা যখন তোমরা শুনবে তখন হয়তো তোমরা দুপুরে শুনছো, হয়তো সেই সময় তোমাদের বাড়ির বাইরে আকাশে কালো ঘন মেঘ এবং ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। সেই সময় তোমরা, সেই মুহূর্তে তোমরা ঘটনাটা শুনবে, অথবা তোমরা শুনবে তখন হয়তো রাত, ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে বা ভারী বৃষ্টি হচ্ছে, মেঘ ডাকছে আকাশে। তো সেই সময় তোমরা ঘটনাটা শুনবে। তো এই বৃষ্টির মধ্যে কিন্তু, এই বৃষ্টির মধ্যে রাতে অথবা মাঝ দুপুরে কিন্তু এইরকম ভূতের ঘটনা শুনতে বেশ ভালোই লাগে। তো আমি দাবি রেখে বলতে পারি, ঘটনাটা যখন তোমরা শুনবে তোমাদেরও শরীরে শিহরণ জেগে উঠতে বাধ্য। তো ঘটনা পাঠিয়েছে তৃষা। ঘটনাটা হোয়াটসঅ্যাপে ভয়েসে পাঠিয়েছে। তৃষা যেমনভাবে ঘটনাটা বলে পাঠিয়েছে আমি তেমনভাবেই শুরু করছি ঘটনা। ভুতুরে কোনো আসরে গল্প নয়, ঘটনা শোনানো হয়। আমি তখন স্কুলে পড়াশোনা করি। স্কুলের ক্লাস 7-এ পড়া ছটপটে প্রাণবন্ত মেয়ে। সে সময় বছরে 3টে পরীক্ষা হতো আমাদের স্কুলে। আমরা বন্ধুরা মজা করে নাম দিয়েছিলাম কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল আর ফাইনাল। প্রত্যেকটা পরীক্ষাই সমানভাবে গুরুত্বপূর্ণ। পাশ না করতে পারলে ফেল করে যাব, আবার একটা বছর ওই একই ক্লাসে থেকে যেতে হবে। তাই পরীক্ষার আগে জোর কদমে চলতো পড়াশোনা। পরীক্ষা শেষ হলে কিংবা পরীক্ষার মাঝে একটু সময় পেলে আমরা ছুটি কাটিয়ে আসতাম। ক্লাস 7-এর কোয়ার্টার ফাইনাল পরীক্ষার পর অল্প কয়েকদিনের ছুটি পেলাম সে বছর। ছুটি পেতেই ঠিক করলাম একটু হাওয়া বদলের দরকার, আর যেমন ভাবা তেমন কাজ। ব্যাগপত্র গুছিয়ে রওনা দিলাম মামার বাড়ি। ছুটিতে যখন মামার বাড়ি গিয়েছিলাম তখন বেশ বাড়াবাড়ি রকমের অসুস্থ হয়ে পড়ি। কাঁপুনি দিয়ে জ্বর আসে। 3 দিন মেয়াদের সেই ধুম জ্বর, আমি রীতিমতো কাবু হয়ে পড়ি। একটানা 15 থেকে 20 দিন ছুটি কাটিয়ে আবার কলকাতায় ফিরলাম। আমরা বরাবরই কলকাতার ভিআইপি বাজারের বাসিন্দা। এখানেই আমাদের নিজস্ব ফ্ল্যাট। বাবা মায়ের সাথে এই ফ্ল্যাটেই আমি থাকি।
কলকাতায় ফেরার পর থেকে কিছু অদ্ভুত ঘটনা ঘটতে থাকে। ঘটনার রেশ শুরু হয়েছিল আগেই, শুধু আমি ধরতে পারিনি। তখন ছুটির রেশ কেটেছে, স্কুলেও পুরোদমে ক্লাস শুরু হয়ে গেছে। বাড়ি ফিরে খুব একটা বিশ্রাম নিই না, পরের দিন স্কুলে যাব বলে ঠিক করি, আর সেটাই করি। কিন্তু স্কুলে যাওয়ার পর অনুভব করি আমার শরীরে কেমন একটা অদ্ভুত ধরনের অস্বস্তি হচ্ছে। এই রকম অস্বস্তি হয়তো আমি এর আগে কোনোদিন অনুভব করিনি। শুধু তাই নয়, স্কুলে আমি এমন কাজ করে বসি যা রীতিমতো লজ্জার। আমি আমার স্কুলের এক সহপাঠীর শরীরের প্রাইভেট পার্টে আঘাত করি। ঠিক কেন এই ধরনের কাজ করেছিলাম তার সঠিক ব্যাখ্যাও আমার কাছে নেই। স্কুলে এমন একটা জঘন্য কাজ করার জন্য আমার গার্জেন কল হয়। এমন একটা অন্যায় যে আমি করতে পারি সেটা আমার মা বাবা তো ভাবতেই পারে না। আমি একটা ভালো পরিবারের মেয়ে, ছোট থেকে পরিবারের শিক্ষায় বড় হয়েছি। আমার মা বাবাকে জানানো হয় আমি স্কুলে সহপাঠীর প্রাইভেট পার্টে আঘাত করেছি। স্কুলে নিজের মেয়ের এমন অন্যায়ের কথা শুনে আমার বাবা মা আমার ওপর খুব রেগে যান। আমাকে জিজ্ঞাসা করা হয়েছিল আমি কেন এই ধরনের কাজ করলাম। আগেই বলেছি এর কোনো উত্তর আমার কাছে ছিল না, তবুও যেটা সত্যি আমি সেটাই বললাম। আসলে এই কাজটা আমি সজ্ঞানে করিনি। আমার খালি মনে হচ্ছিল আমার সহপাঠীকে আঘাতটা আমি নয়, বরং অন্য কেউ একজন, যে আমার মধ্যে দিয়ে আমার হাত দিয়ে এই জঘন্য কাজ করিয়ে নেয়। ক্লাস 7-এ পড়া একটা মেয়ের মুখে এমন অদ্ভুত ধরনের কথা সেদিন কেউ বিশ্বাস করেনি। সবাই ভেবেছিল আমি নিজেকে বাঁচাতে মিথ্যে কথা বলছি। এমনকি আমার মা বাবাও আমার কথা বিশ্বাস করেনি। আমি সকলের কাছ থেকেই বকুনি খেলাম, সবার চোখে একটা খারাপ মেয়ে হয়ে গেলাম। আমার কথা এড়িয়ে গিয়ে সবাই আমাকে খারাপ মেয়ে ঠিক এমনভাবেই দাগিয়ে দিল। আমি নিজেই বুঝতে পারছিলাম না কীভাবে এমন একটা ঘটনা ঘটল। ঘটনা যেদিন ঘটেছিল তার পরের দিন আমার গার্জেন কল হয়। আমি 3 দিনের জন্য সাসপেন্ড হই। ঘটনার পরও 3 দিন আমি বাড়িতেই ছিলাম। আমি বাড়ি থেকে কোথাও বের হইনি, চুপচাপ ঘরেই বসে থাকি। এই 3 দিন আমার ব্যবহারের মধ্যে অনেক বদল আসে। প্রতিদিন বিকালে 4:30 বাজলেই আমি পাড়ার বন্ধুদের সাথে খেলতে বেরোতাম। বিকেলে এই বাইরে খেলতে বেরোনোটা ছিল আমার এক প্রকারের নেশা। কিন্তু খুব আশ্চর্যের বিষয়, এই 3 দিনে বিকালবেলার খেলার কথা আমি একবারও উচ্চারণ করিনি। বাড়ির সবাই ভেবেছিল আমি স্কুলে বকা খেয়েছি, আবার বাড়িতেও বকা খেয়েছি। এই 3 দিনের জন্য স্কুল থেকে সাসপেন্ড হয়েছি, তাই হয়তো কষ্ট পেয়ে খেলতে না গিয়ে বাড়িতেই বসে আছি। এই 3টে দিন আমার মুখে কোনো হাসি ছিল না। অদ্ভুত একটা ভারী মুখ করে সারাদিন ঘরের মধ্যে বসেছিলাম আমি। এমনকি বাড়ির কারোর সাথে আমি ঠিকভাবে কথাও বলিনি। আমার চেহারা দেখে মা ভেবেছিল বকা খাওয়ার জন্যই সবার উপর হয়তো আমার অভিমান হয়েছে। ব্যাপারটাকে খুব স্বাভাবিকভাবেই ভেবে কেউ আর আমায় বিরক্ত করেনি। আমাকে অনেকবার প্রশ্ন করা হয়েছিল আমি কেন এই ধরনের কাজ করলাম, কিন্তু আমার নিজের উপর বিশ্বাস ছিল। আমি বারংবার সবাইকে বলে গেছি আমি এ কাজ করিনি, বরং আমার শরীরের মধ্যে থেকে অন্য কেউ একটা আমাকে দিয়ে এই কাজ করিয়েছে। কিন্তু এবারও আমাকে আর কেউ বিশ্বাস করল না। 3 দিন পর আমি আবার স্কুলে যাই। দ্বিতীয় পিরিয়ডের পর আমি হঠাৎ করেই অজ্ঞান হয়ে যাই। কোনো রকম শারীরিক অসুস্থতা ছিল না আমার সেই সময়। অজ্ঞান হওয়ার বিষয়টা মোটেই স্বাভাবিক ছিল না। আমি অজ্ঞান হয়ে পড়লে আমার বন্ধুরা স্কুলের আয়া মাসিকে ডেকে আনে। তিনি আমার স্টাফ রুমে নিয়ে যান। আমার চোখে মুখে জল ছেটানো হয়, আমাকে ওষুধ দেওয়া হয়, আর সেখান থেকেই আমার বাড়িতে ফোন করা হয়। আমার স্কুলের সামনেই ছিল একটা হাসপাতাল। বাবা মা একটুও দেরি না করে আমাকে হাসপাতালে নিয়ে যায় আমার চিকিৎসা করাতে। হাসপাতালের ডাক্তারবাবু আমাকে পরীক্ষা করে বলেন আমি ভিতর থেকে নাকি অসুস্থ। উনি আমার মা বাবাকে বলেন আপনার মেয়ে কবে থেকে অসুস্থ? মেয়েকে সুস্থ না করে স্কুল পাঠিয়েছেন কেন? আপনারা এতটা কেয়ারলেস। আমার অসুস্থতার কথা শুনে বাবা মা যেন আকাশ থেকে পড়লেন। ওনারা বলেন ও অসুস্থ? কই, কোনো অসুস্থতা তো ওর শরীরে ছিল না। ডাক্তারবাবু বলেন আমি এতদিন ধরে রোগী দেখছি, আমার অভিজ্ঞতা বলছে আপনার মেয়ে রীতিমতো অসুস্থ। আমার মা বাবা বলে ওর যদি শরীর খারাপ হয়েই থাকে তাহলে ওর শরীরে সেই শরীর খারাপের কোনো চিহ্ন নেই কেন? ও যদি অসুস্থ হয় তাহলে কিছু তো বোঝা যাবে।
কিন্তু আশ্চর্যের বিষয়, আমাকে বাইরে থেকে দেখলে কেউ অসুস্থ বলবেই না, অথচ আমার শরীরের মধ্যে নাকি লুকিয়ে রয়েছে গভীর কোনো অসুস্থতা। তারপর হঠাৎ করেই তাদের মনে পড়ে যায়, যখন আমি মামার বাড়ি ছিলাম তখন আমার ধুম জ্বর হয়েছিল, কিন্তু ওষুধ খেয়ে তো সুস্থও হয়ে গেছিলাম আমি। ডাক্তারবাবুকে এই কথা জানাতে ডাক্তারবাবু সবটা শুনে আমাকে ওষুধ দিলেন। 2 দিন পর আমি আবার সুস্থ হয়ে গেলাম। আর সুস্থ হতেই স্কুলে গেলাম, কিন্তু স্কুলে এসেই ফের পুরনো ঘটনার পুনরাবৃত্তি। আবার এক সহপাঠীর প্রাইভেট পার্টে আমি আঘাত করি, আবার আমার গার্জেন কল হয়, আবার আমি 2 দিনের জন্য সাসপেন্ড হই। এইবার আমার বাবা মা আমার ওপর খুব রেগে গেলেন। বাড়িতে এসেই মারাত্মক বকুনি খেলাম আমি। আমার মা বাবা আমাকে রাগের মাথায় বলে বসে আমার পড়াশোনা ছাড়িয়ে দেবে। আমাকে শাস্তি দেওয়ার জন্য ওনারা আমাকে একটা ঘরেই বন্ধ করে রাখলেন সেই দিনের জন্য। আবার আমার ধুম জ্বর এলো। আমাকে নিয়ে যাওয়া হলো ডাক্তারবাবুর কাছে। উনি ডেঙ্গু, ম্যালেরিয়া সহ নানা ধরনের টেস্ট করতে দিলেন, কিন্তু সমস্ত টেস্ট রিপোর্ট নর্মাল। ডাক্তারবাবু বুঝতে পারলেন না ঠিক কী কারণে এরকম বারবার জ্বর ঘুরে ঘুরে আসছে। এতটাই জ্বর যে আমি দুটো চোখের পাতা পর্যন্ত খুলতে পারছি না, ঠিক ম্যালেরিয়ার মতো। ডাক্তারবাবু আমাকে ওষুধ দিলেন, হালকা পাতলা খাবার দাবার লিখে দিলেন, বেশ কিছুদিন বাড়িতে বিশ্রাম নিতে বললেন। ডাক্তারবাবু আমাকে প্রায় 7 দিনের জন্য বেড রেস্ট দিয়েছিলেন, সঙ্গে অনেক ওষুধপত্র তিনি দিয়েছিলেন। ডাক্তার দেখিয়ে বাড়ি ফিরেই সেই দিন রাতে আবার একটা অদ্ভুত কাণ্ড করে বসলাম। আগেই বলে রাখি, স্কুলের ঘটনার পর আমার তেমন একটা কিছুই মনে নেই। যা করেছি কোনোটাই সজ্ঞানে করিনি। আমার কিছুই মনে ছিল না আমি কি করেছিলাম না করিনি। পরে আমি যা যা করেছি সেগুলো সব আমি আমার মায়ের কাছ থেকে জানতে পেরেছি। তো সেদিন রাতে বাড়িতে যে অদ্ভুত ঘটনাটা আমি ঘটিয়েছিলাম, ঘটনাটি হলো, আমি কোনোদিনই দুধ খেতে ভালোবাসতাম না। অন্য বাচ্চাদের মতো দুধ দেখলেই 7 হাত দূরে পালাতাম। কিন্তু সেই দিন আমি পুরোপুরি একটা উল্টো কাজ করে বসি, যা কোনো স্বাভাবিক মেয়ে করবে বলে আমার মনে হয় না। বাড়িতে থাকা 2টো দুধের প্যাকেট আমি দাঁত দিয়ে ছিঁড়ে ফেলি। তারপর সেই কাঁচা দুধ আমি আমার সারা শরীরে মাখতে থাকি। আমি আলাদা ঘরে থাকতাম, রাতে একা শুতাম। দুধের প্যাকেটের দুধ সারা ঘরময় ছড়িয়ে ছিটিয়ে দুধে মাখামাখি হয়ে সেই অবস্থায় সারা রাত কাটাই। খুব আশ্চর্যের বিষয়, আমার আচরণের মধ্যে যেন ছেলেদের মতো হাবভাব দেখা দিয়েছিল। আমি জামা পরতে চাইতাম না। ঊর্ধ্বাঙ্গ অনাবৃত অবস্থায় সারা গায়ে দুধ মেখে কেমন একটা অস্বাভাবিক আচরণ করছিলাম। আমার এরকম কাণ্ডে রীতিমতো লজ্জা পেয়ে আমার বাবা আমার ঘরে ঢুকতে চাইছিলেন না। এই আচরণের জন্য আমার মায়ের কাছে আমি খুব মার খাই সেদিন। মা বারবার একই প্রশ্ন করছিল, আমি কেন এরকম করলাম, কিন্তু আমি জানি আমি কিচ্ছু করিনি। আমার মায়ের কাছে মার খেতে খেতে আমি ক্রমাগত বলতে থাকি, আমি এই কাজ করিনি, কিন্তু প্রমাণ তো অন্য কথা বলছে। ছেঁড়া দুধের প্যাকেট, সারা ঘরময় ছড়িয়ে ছিটিয়ে থাকা দুধ, আর আমার সারা শরীরে সেই দুধের চিহ্ন। যে কোনো সাধারণ মানুষ এইসব দেখলে আমাকে ছাড়া আর কাউকে দোষী বলবে না, কিন্তু আমি জানি আমি কিছু করিনি। এখানেই শেষ হয়নি। আমি যেন একটা অন্যরকম মানুষ হয়ে উঠতে লাগলাম। আমার আচার আচরণ, স্বভাব চরিত্রের মধ্যে অদ্ভুত একটা পরিবর্তন লক্ষ্য করতে থাকে আমার বাড়ির লোক। আমি যে এতটা নোংরা হতে পারি সেটা আমি কিংবা আমার বাড়ির লোকজন কেউই কোনোদিনও ভাবতে পারিনি। 7 দিন আমার বেড রেস্টে থাকার কথা ছিল। এই 7 দিন ধরে একের পর এক নোংরা কাজকর্ম করতে লাগলাম বাড়িতে। প্রতিদিন দুপুরবেলা একটা নির্দিষ্ট সময়ে আমি ঘরের মধ্যেই মলত্যাগ করতাম। তারপর সেই মল হাত দিয়ে তুলে সারা ঘরে ছড়াতাম। আমি যেন মানুষই ছিলাম না। আর যাই হোক, একজন সুস্থ মানুষ এমনটা করতে পারে না। আমি মূত্র ত্যাগ করতাম ঘরের ঠাকুরের আসনের আশেপাশে। আজ লজ্জায় নিজের এমন কাজের প্রতি ঘেন্নায় কথাগুলো বলতে গিয়ে গলা বুঝে আসছে আমার, কিন্তু সত্যি একদিন আমি নিজেই এই ধরনের নোংরা কাজ করেছি। আমি যখন ক্লাস 7-এর হাসি খুশি প্রাণবন্ত একটা মেয়ে।
আমি দিনের পর দিন নোংরা পরিবেশের মধ্যে থাকতে লাগলাম। আমি স্নান করতাম না, জামা কাপড় চেঞ্জ করতাম না। মা বাবা আমার ঘরে আসলেই তাদেরকে আমি তাড়া করতাম। বাবা মা যখন বকতো মারতো আমি নাকি কাঁদতাম না। কখনো চুপচাপ বসে থাকতাম, কখনো বা খিলখিলিয়ে হাসতাম। 3-4 দিন টানা এমন চলার পর আমার মামা অর্থাৎ আমার মায়ের ভাইয়ের সঙ্গে আমার মা যোগাযোগ করে, আর আমার বাবা যোগাযোগ করে তার সমস্ত চেনা পরিচিত মানুষদের সাথে। মেয়ে এমন কাজ করছে, ওকে কিভাবে সুস্থ করা যায় সবার কাছে সাহায্য চাইতে লাগলেন আমার মা বাবা। অনেক খোঁজাখুঁজির পর একজন সন্ন্যাসীর সন্ধান পাওয়া গেল, যিনি এই ধরনের অদ্ভুত পরিস্থিতির প্রতিকার বলে দেন। এই সন্ন্যাসী থাকতেন আমার মামার বাড়ির এলাকায় মেদিনীপুরে। আমার মামা ওনার কথা আমার মাকে বলেন, সন্ন্যাসী আমাকে ডেকে পাঠান। আমার মামা আমার কথা সন্ন্যাসীকে বললে সন্ন্যাসী যিনি ছিলেন উনি আমাকে ডেকে পাঠান। তিনি আমাকে সামনে থেকে দেখতে চাইলেন, কিন্তু চিন্তার বিষয় ছিল আমি এই কদিনে মারাত্মক রকমের ঘরকুনো হয়ে গিয়েছিলাম। আমাকে কোনোভাবেই ঘর থেকে বের করা যেত না, আর সেটা ছিল আমার মা বাবার কাছে আরও বড় চিন্তার কারণ। আমাকে যদি ঘর থেকে বেরই না করতে পারে তাহলে কিভাবে সেই সন্ন্যাসীর কাছে নিয়ে যাওয়া হবে, আমাকে কিভাবে এর প্রতিকার হবে। অনেক চেষ্টা করেও আমার মা বাবা আমাকে ঘর থেকে বের করতে পারলো না। তাই আমার মা বাবা সন্ন্যাসীকে আমাদের বাড়িতে আসতে বলেন, কিন্তু তিনি নাকি কোথাও যেতেন না। তাও তিনি বলেছিলেন 3 দিন পর তিনি আমাদের বাড়ি আসবেন। যথারীতি সেই সময় আমার স্বভাব চরিত্র আচরণ সব কিছু নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল। তাই এই 3 দিন আমাকে সামলানোর জন্য ওই সন্ন্যাসী একটি উপায় বলে দেন। তিনি প্রথমেই আমার আচরণ শুনে বলেছিলেন, এটা কোনো সাধারণ মানুষের আচরণ নয়, এটা পৈশাচিক আচরণ, অর্থাৎ পিশাচের মতো আচরণ। আমার ওপর কোনো পিশাচের ছায়া পড়েছে। এরপর তিনি আমার মামার হাত দিয়ে আমার জন্য একটি তাবিজ পাঠালেন। এছাড়া তিনি বলেছিলেন এই তাবিজটি যেন আমাকে পরিয়ে দেওয়া হয় অথবা আমার ঘরের আশেপাশে রেখে দেওয়া হয়। এই তাবিজ আমার ওপর থেকে পিশাচের প্রভাব কিছুটা হলেও কাটিয়ে দেবে। কিন্তু সমস্যা হলো এই তাবিজ আমাকে তো পড়ানো গেল না। আমার বাবা তাবিজটি পড়াতে এলে আমি নাকি বাবার হাতে কামড়ে দিই, এছাড়া মাকে খুব খারাপভাবে আঘাত করি। আমার মা বাবা আমাকে আর জোর করে না, আমার ঘরের দরজায় তাবিজটা ঝুলিয়ে দিয়ে তারা চলে যায়। তার পরের দিন থেকে আমার নোংরা আচরণ কিঞ্চিত কমল। আমি ঘরের মধ্যে মূত্র ত্যাগ করতাম, মল ত্যাগ করতাম, কিন্তু মল নিয়ে ছোড়াছুড়ি করাটা বন্ধ হলো। একটা বিষয়ে এখানে অবশ্যই উল্লেখ করা জরুরি, আমি ঠাকুরের আসনের আশেপাশে নোংরা কাজকর্ম করলেও কোনোদিন ঠাকুর বা ধার্মিক কোনো কিছুর ওপর কোনো কিছু করিনি নাকি। সন্ন্যাসীর তাবিজের প্রভাবে আমার পৈশাচিক আচরণ একটু হলেও কমেছিল। এরপর 3 দিনের মাথায় ওই সন্ন্যাসীর আমাদের বাড়িতে আসার কথা। জানি না পৈশাচিক বলবো না অন্য কিছু, এই ভয়ঙ্কর ঘটনার রেশ আমার ওপর এমনভাবে পড়েছিল যে আমার খেলাধুলো পড়াশোনা সবটাই বন্ধ হয়ে যায়। ওই সময় ক্লাস 7-এর ফাইনাল পরীক্ষা আমি আর সে বছর দিতে পারিনি। ফলস্বরূপ এর পরের বছরও আমি ক্লাস 7-এই পড়েছি। এবার বলি সন্ন্যাসী আমার ঘরে আসার পর ঠিক কি হয়েছিল এবং এই ঘটনাগুলোর কথা আমার মা আমাকে পড়ে জানায়। কথা মতো 3 দিন পর সন্ন্যাসী এলেন বাড়িতে, তবে তিনি আমার ঘরে ঢুকলেন না, বরং দরজার কাছে দাঁড়িয়ে মনে মনে এক মন্ত্র পড়তে লাগলেন। উনি যখন মন্ত্র পড়ছিলেন আমি তখন বিছানায় ডান পাশ ফিরে শুয়েছিলাম। সন্ন্যাসীর মন্ত্র পড়া শেষ হলে উনি আমার মাকে বললেন ঠাকুরের সিংহাসন থেকে গঙ্গা জল নিয়ে আসতে, আর সেই গঙ্গা জল সরাসরি আমার গায়ে ঢেলে দিতে বললেন। আমি তখন বিছানায় চুপচাপ শুয়েছিলাম। সন্ন্যাসীর কথা মতো আমার মা গঙ্গা জল নিয়ে আমার ওপর ঢেলে দিলেন। সবে 2-1 ফোঁটা গঙ্গা জল গায়ে পড়তেই অদ্ভুত একটা পরিবর্তন দেখা দিল আমার মধ্যে। লাফিয়ে উঠে ঘরের বক্স গ্রিলের জানলায় উঠে আমি বসে পড়ি। তারপর আমি আমার মায়ের দিকে তাকিয়ে তীব্র ভাষায় গালিগালাজ করতে থাকি। সেই সময় আমার কথা বলার ধরনই এমন ছিল যাতে সবাই আমার ঘর থেকে বেরিয়ে যায়।
এছাড়াও বিচ্ছিরি বিচ্ছিরি গালাগাল দিতে থাকি আমি সেই সময়, এবং এরই মাঝে সন্ন্যাসী আমাকে কিছু প্রশ্ন করেছিলেন। আসলে ওনার প্রশ্নগুলো ছিল আমার মধ্যে থাকা অন্য কারোর উদ্দেশ্যে। তিনি কড়া গলায় প্রশ্ন করেন, তুই কি চাস এখান থেকে? এই বাড়িটা বুঝি খুব ভালো লেগেছে তোর? এই প্রশ্নের উত্তরে আমার মুখ থেকে শোনা গিয়েছিল, তুই কি করতে এসেছিস এখানে? এটা আমার বাড়ি, আমি এখানেই থাকব। সন্ন্যাসী আবার বললেন, তোর যদি এটা বাড়ি হয়ে থাকে তাহলে তুই এতদিন কোথায় ছিলি, আর হঠাৎ করেই বা কেন এলি? সন্ন্যাসীর এই প্রশ্ন শুনে আমি যা উত্তর দিয়েছিলাম সেই উত্তর শুনে ওই মুহূর্তে আমার মা বাবার গায়ে রীতিমতো কাঁটা দিয়ে দিয়েছিল। জোরালো গলায় আমার মধ্যে থেকে উত্তর বেরিয়ে এলো, আমার বাড়িতেই তো এসে ঢুকলো। আমার বাড়িতে কেউ এলে আমি তার বাড়িতে তো আসবই, আমাকে তো ও নিজেই ডেকে নিয়ে এলো। ঘটনার সুবিধার্থে আমি এই ঘটনাটা এখানেই পজ রেখে আমি ফিরে যাচ্ছি একদম প্রথম দিকে, এই সব কিছু শুরু হওয়ার আগে, মানে যেখান থেকে সব কিছুর সূত্রপাত। পরীক্ষার শেষে ছুটিতে যখন আমি মামার বাড়ি গিয়েছিলাম, আমি বরাবরই ককব্যাট খেলতে খুব ভালোবাসতাম। আমার মামা বাড়ি গিয়ে এই খেলাটা সব থেকে ভালো হতো। আসলে কলকাতায় ফ্ল্যাট বাড়িতে আমার খেলার সঙ্গী ছিল না, এখানে এলে দাদার সঙ্গে ককব্যাট খেলা বেশ ভালোই জমতো। আমার মামার বাড়িটা যেখানে ছিল তার আশপাশে দুটো জামা কাপড় আয়রন করার দোকান ছিল, স্থানীয় লোকরা বলতো ইস্ত্রির দোকান। আর সেই দোকানের পিছন দিকটাতেই ছিল একটি কুয়ো এবং একটি মাঠ। সেই কুয়োতে জল ছিল নামমাত্র, আর এই কুয়োর ধারে কাছে খুব একটা কেউ ঘেঁষত না। কুয়োর পাশে ছিল একটা নিম গাছ। একদিন দুপুরে আমি আর আমার দাদা ককব্যাট খেলতে গিয়েছিলাম। খেলতে খেলতে ককটা ছিটকে দূরে চলে যায়। আসলে ককটা গিয়ে আটকে ছিল পাশের ইস্ত্রি করার দোকানের টিনের চালে। কিন্তু আমি ভেবেছিলাম, বা আমরা ভেবেছিলাম, হয়তো ককটা গিয়ে পড়েছে ওই মাঠের দিকে। ককটা খুঁজতে আমি ওই দিকে যাই, আর গিয়ে দেখি ওই জায়গায় কোনো কক নেই, কিন্তু একটা বল পড়ে আছে। আসলে মাঠে তো অনেকেই ক্রিকেট ফুটবল খেলতো, ভাবলাম তাড়াতাড়ি হয়তো। নিম গাছটার নিচ থেকে বলটা আমি কুড়িয়ে নিলাম। ওই জায়গায় আমি একাই গিয়েছিলাম, আর দাদা দূরে অপেক্ষা করছিল। আমি ফিরে আসতেই দাদা জিজ্ঞাসা করলো, কী রে, এতক্ষণ লাগলো কেন? আর কক না এনে বল কোথা থেকে পেলি তুই? আমি উত্তর দিলাম, কক খুঁজতে যখন আমি পিছনের দিকটাতে গিয়েছিলাম ওখানেই বলটা খুঁজে পাই, খেলবো বলে বলটা নিয়ে এসেছি। আমি ওই নিম গাছটার কাছাকাছি গিয়েছিলাম। দাদা এই কথা শুনতেই আমাকে খুব বকাবকি করতে শুরু করে দিল। বলল, ওই জায়গাটায় এমনিতেই কেউ যায় না, সবাই বলে ওখানে ভূত আছে। আমি কেন সাহস করে ওই জায়গাটায় গিয়েছি। দাদার কথায় সেই সময় আমি কোনো উত্তর দিইনি, চুপ করে শুধু বকুনি শুনে দুজনে বাড়ি চলে আসি। এবার চলে আসি আবার সেই সন্ন্যাসী আমার বাড়িতে আসার পর মুহূর্তে। সন্ন্যাসীর প্রশ্নের উত্তরে আমার ভিতর থেকে কেউ একটা বলেছিল আমি নাকি তাকে নিজে ডেকে এনেছি আমার শরীরে। আমার মধ্যে সেই সময় যে ছিল সে জানায় সে কোনো আত্মা না, সে আসলে একটা পিশাচ। সে আরও বলে আমার মামার বাড়ির ওখানে কিছু একটা ঘটেছিল, বা আমি এমন কিছু একটা কাজ করেছিলাম যার দ্বারা সে আমার শরীরে ঠাঁই নিয়েছে। সন্ন্যাসীর কথা অনুযায়ী পিশাচরা সবসময় নোংরা জায়গায় থাকতে পছন্দ করে, এবং সে যেখানে থাকে সেই জায়গাটার আশপাশটা সে নোংরা করে রাখে। এছাড়াও সে কাঁচা দুধ, মাংস, রক্ত এইসবের দ্বারা আকর্ষিত হয়। পিশাচ যার শরীরে থাকে তাকে দিয়ে নোংরা কাজকর্ম করায় পিশাচরা, তবে তাকে কোনো রকম আঘাত করে না। যাদের দেহে সেই পিশাচ রয়েছে তাকে যারা নোংরা বলবে সে তাদেরকে আঘাত করবে। স্কুলে যেই দুটো ঘটনা ঘটেছিল সেই ঘটনার সঙ্গে সাদৃশ্য রেখে বলা যায় হয়তো আমার সহপাঠীরা কোনোভাবে আমার কোনো কিছুকে দেখে নোংরা বলেছিল, আর তার ফলেই আমার শরীরে থাকা এই পিশাচ আমাকে দিয়ে আমার সহপাঠীদেরকে আঘাত করায়। সন্ন্যাসী বলেছিলেন এই পিশাচ এতটাই ভয়ঙ্কর যে কোনো মন্ত্র, যজ্ঞ কোনো কিছু দিয়েই একে ফেরত পাঠানো যায় না। এই পিশাচকে ফেরত পাঠাতে হলে পিশাচকে অনেক কিছু উৎসর্গ করতে হয়, যেমন খাবার দিতে হবে, ভালো থাকার জায়গা দিতে হবে, এবং আরও অনেক কিছু।
সন্ন্যাসী আমার মাকে বলেন ওনার ক্ষমতা নেই আমার শরীর থেকে এই পিশাচ তাড়ানোর, এই কাজ করতে পারবেন কোনো এক বড় তন্ত্র সাধক। তিনি বলেন আমাকে একজন বড় তন্ত্র সাধকের কাছে তাড়াতাড়ি যোগাযোগ করে নিয়ে যেতে, আর সেই তন্ত্র সাধককে বলতে বলেন এক পিশাচ আমাকে আটকে রেখেছে, সেই পিশাচের হাত থেকে আমাকে মুক্ত করতে হবে। এরপর কি করতে হবে না হবে তা যাবতীয় নির্ণয় করবেন সেই তন্ত্র সাধক। তিনি যা যা বলবেন সেই নিয়ম অনুযায়ী চলতে হবে আমাদেরকে। আমার মায়ের হাতে একটা চিরকুট দিয়েছিলেন ওই সন্ন্যাসী, আর বলেছিলেন এই চিরকুটে লেখা মন্ত্রটি প্রতিদিন সকালে আমার ঘরের দোরগোড়ায় গিয়ে পড়তে হবে। এছাড়াও তিনি বলেন আমার গায়ে রোজ একটু করে গঙ্গা জল ছেটাতে। এতে হয়তো আমার মাকে কিছুটা খারাপ কথা শুনতে হতে পারে, কিছুটা গালিগালাজ শুনতে হতে পারে, তা সত্ত্বেও যেন আমার মা এই কাজ না থামায়। শরীরে পিশাচ ভর করার পর থেকে আমার খাদ্যাভ্যাস একেবারেই বদলে যায়। আমার মায়ের কাছ থেকেই আমি শুনেছিলাম আমি ভাত ডাল শাকসবজি খাওয়া নাকি একেবারে ছেড়েই দিয়েছিলাম, এবং কাঁচা মাছ মাংসের প্রতি আমার একটা অদ্ভুত টান ছিল। ফ্রিজ খুললেই নাকি আমি ঠায় দাঁড়িয়ে থাকতাম ফ্রিজের সামনে, আর খেতাম শুধু কাঁচা দুধ। সুযোগ পেলেই কাঁচা মাছ মাংস কামড়ে খেতাম। তো যাই হোক, সন্ন্যাসীর কথা মতো আমার মা বাবা একজন ভালো তান্ত্রিকের খোঁজ করতে থাকে। বেশ কিছুদিন খোঁজাখুঁজির পর বৈদ্যবাটিতে থাকা, আচ্ছা অনেকেই হয়তো জানো অনেকেই হয়তো জানো না, বৈদ্যবাটি হলো একটা জায়গার নাম। তো বৈদ্যবাটিতে থাকা একজন তান্ত্রিকের সন্ধান মেলে। তিনি ছিলেন ভৈরব তান্ত্রিক, ভগবান শিবের আরাধনা করতেন তিনি। ওনার গলায় ঝুলত রুদ্রাক্ষের মালা, মাথায় ছিল বিরাট এক জটা। এখনও আমার আবছা আবছা মনে পড়ে সেই তান্ত্রিকের মুখ। সেই সময় ওই তান্ত্রিককে আমার বাবা মা আমার অবস্থা জানায়, এবং সব শুনে ওই তান্ত্রিক বলেন তিনি আমাদের বাড়িতে আসবেন, তবে যে কোনো দিন না, একটা নির্দিষ্ট তিথি দেখে তিনি আমাদের বাড়ি আসবেন। তিনি নির্দেশ দিয়েছিলেন সপ্তাহের শুক্রবার দিন আমাদের ফ্ল্যাটের মেন দরজার চৌকাঠে চাল ও সিঁদুর দিয়ে ওং তৈরি করতে, এবং তিনি আসার আগে যেন ওই ওং তৈরি হয়ে যায়। ওনার নির্দেশ মতোই আমার মা কাজ করেছিল। তারপর উনি এলেন আমাদের ফ্ল্যাটে। আগেই বলেছি উনি ভগবান শিবের আরাধনা করতেন, তাই সব সময় ওনার সঙ্গে থাকতো একটা কুণ্ডলী। উনি দরজা দিয়ে প্রবেশ করার আগেই চৌকাঠের বাইরে থাকা ওঙের ওপর হাতে থাকা কুণ্ডলী থেকে মন্ত্রপুত জল ছিটিয়ে দেন, এবং একটি লেবুর ওপর 5টি লবঙ্গ গেঁথে সেই লেবুটি ওই ওঙের ওপর রাখেন। এরপর তিনি আমাদের ফ্ল্যাটে প্রবেশ করেন। ফ্ল্যাট বাড়ির ঘরের মেঝেতে বসে তিনি মনে মনে মন্ত্র পড়তে থাকেন। কোনো হোমযজ্ঞ হয়নি। তিনি যা পুজো অর্চনা করেছিলেন তার সবটাই নিজের মতো করে, তবে তিনি পুজো অর্চনার জন্য কয়েকটি জিনিস আনিয়েছিলেন। তার মধ্যে ছিল কাঁচা মাংস, একটা বড় মাছ আর ডিম। তান্ত্রিকের পুজো হয়ে যাওয়ার পর এই তিনটের মধ্যে থাকা একটাও জিনিসও স্বাভাবিক ছিল না। সবটাই পচে গিয়েছিল, সবটাই নষ্ট হয়ে গিয়েছিল। তিনি বলেছিলেন এই সমস্ত কিছু যেন গঙ্গার জলে ভাসিয়ে দেওয়া হয়। তিনি একবার মাত্র এসেছিলেন আমার ঘরে। তিনি আমাকে দেখে খুব শান্ত গলায় জিজ্ঞেস করেছিলেন, মা তুই ভালো আছিস? তান্ত্রিকের প্রশ্নয় আমিও নাকি খুব শান্ত স্বরে বলেছিলাম, হ্যাঁ আমি ভালো আছি, আপনি কে? এরপর তিনি আবার বলেন, আমি কেউ না, তুই ভালো থাকিস। ঠিক এইটুকু কথা বলে তিনি আমার ঘর থেকে বেরিয়ে যান। এরপর সমস্ত পূজা অর্চনার কাজ সম্পন্ন হলে তান্ত্রিক বলেছিলেন আমি চলে যাওয়ার সময় চৌকাঠে থাকা লেবুটা ধীরে ধীরে লাল হয়ে যাবে এবং সব শেষে লেবুটা নষ্ট হয়ে যাবে। তারপর আমার মা বাবাকে ওই লেবুর রস যেমন করেই হোক না কেন আমার গায়ে ছিটিয়ে দিতে হবে। এই কাজে একেবারেই ভুল করলে চলবে না। আমার গায়ে লেবুর রস ছিটিয়ে সঙ্গে সঙ্গে সবাইকে ঘর থেকে বেরিয়ে আসতে হবে, আর ঘরের দরজা বাইরে থেকে বন্ধ করে দিতে হবে। তান্ত্রিক যা বলেছিলেন ঠিক তাই হলো। তিনি যখন পূজা অর্চনার শেষে চৌকাঠ পেরিয়েছেন, ফিরে যাচ্ছেন, দেখা গেল লেবুটা একেবারেই লাল হয়ে গেছে। তিনি নির্দেশ দিলেন লেবুটা হাতে তুলে নিতে এবং
যে চাল দিয়ে ওই ওং লেখা হয়েছিল সেই চালটি তুলে নিতে। এই চাল সরাসরি গঙ্গায় ফেলতে হবে। লেবুর রসটা আমার গায়ে ছেটানোর পর সেটাও গঙ্গায় ফেলে আসতে হবে। আর এই লেবু কাটার জন্য যে ছুরি ব্যবহার করা হবে সেই ছুরিটাও গঙ্গায় ফেলে দিতে হবে। তবে মনে রাখতে হবে যা করার আজকের মধ্যেই করতে হবে। আজকেই লেবুর রস গায়ে ছিটিয়ে লেবুটা, চাল ও ছুরি এই তিনটেই গঙ্গায় ফেলে আসতে হবে। এই কথা বলে উনি চলে গিয়েছিলেন। তান্ত্রিকের নির্দেশ মতো লেবুর রসটা যেমন তেমন করে হোক না কেন ছিটিয়ে দেয় আমার মা বাবা। লেবুর রস গায়ে পড়তেই নাকি আমি ভয়ঙ্করভাবে চিৎকার করেছিলাম। আমি বলেছিলাম জ্বলে গেল, জ্বলে গেল। এবং তিনি আরও বলেছিলেন আমি যতই চেল্লাই, এই চিল্লামিল্লি শুনে আমার মা বাবা যেন বিচলিত না হয় এবং ঘরের দরজা বাইরে থেকে বন্ধ করে দেয়। আমি সেই সময় নাকি ঘরের ভেতর থেকে তারস্বরে প্রচণ্ড চিৎকার করছিলাম। এখানে বলি, গোটা ঘটনার আমার কিছুই মনে নেই। বলা বাহুল্য আমি কিছুই জানি না। যা বলছি সবটাই আমার মায়ের কাছ থেকে শোনা। তান্ত্রিক বলেছিলেন ঘরের দরজা বন্ধ করার পর 15 থেকে 17 মিনিট অপেক্ষা করতে। বিভৎস চিৎকারের পর একসময় আমি শান্ত হয়ে যাব, আর তখন যেন আমার বাবা মা দরজা খুলে ভেতরে আসে। ওই তান্ত্রিক বলেছিল বাবা মা এসে দেখবে আমি অজ্ঞান অবস্থায় ঘরে বিছানায় শুয়ে রয়েছি, তা না হলে আমি চুপচাপ নির্বাক হয়ে বসে আছি। তান্ত্রিক বলেছিলেন সেই সময় যেন আমাকে বিরক্ত না করা হয়, অজ্ঞান হয়ে গেলে যেন জোর করে আমাকে ডেকে না তোলা হয়, আর নির্বাক হয়ে থাকলে যেন আমাকে নিজের মতোই ছেড়ে দেওয়া হয়। এবং বেশ কিছুক্ষণ এইভাবে থাকার পর আমি আবার আমার আগের জীবনে ফিরে আসব। তান্ত্রিক যা যা বলেছিলেন ঠিক তাই হলো। 15 থেকে 17 মিনিট পর ভয়ঙ্কর চিৎকারের পর এক সময় আমি শান্ত হয়ে যাই, আর তখন আমার মা বাবা ঘরের ভেতরে এলেন। এসে দেখেন আমি ঘরে খাটের ওপর অজ্ঞান অবস্থায় শুয়ে রয়েছি। এছাড়াও আরও অনেক ঘটনা ঘটে। দেখা যায় আমার ঘরে যত রকমের কাচের জিনিসপত্র ছিল সেগুলো সব ভেঙে গিয়েছে। যেমন আমার ঘরের আয়না, আলমারির কাচ, ঘরের এক কোণে থাকা একটা আয়না, সমস্ত কিছু ভেঙে গিয়েছে। সমস্ত কাঁচ টুকরো টুকরো হয়ে গিয়েছে। শুধু তাই নয়, এমনকি আমার ঘরের জানালার কাচ সেটিও ভেঙে গিয়েছে। প্রাথমিকভাবে আমার বাবা মা এই কাচ ভাঙার ব্যাপারটা কেন ঘটলো বুঝতে পারে না। পরে যখন ওনারা তান্ত্রিকের সঙ্গে যোগাযোগ করেন তখন তান্ত্রিক বলেন পিশাচ যাওয়ার সময় চারিদিকের একটা আভাস ছড়িয়ে যায়, জানিয়ে যায় যে সে চলে গেছে, আর সেই জন্যই ঘরের সমস্ত কাচ ভেঙে গেছে। তিনি আরও বলেন আমি সুস্থ হয়ে গেছি, আর কখনো এমনটা হবে না। তবে আমাকে যেন আমার বাবা মা সাবধানে রাখে, আর পারলে যেন আমার দেহবন্ধন করিয়ে নেয়। এই ঘটনার 3-4 মাস পর আমার দাদু ঠাকুমার পিণ্ডদানের জন্য বাবা মা গয়ায় গিয়েছিল। তখন একেবারে সুস্থ আমি গয়ায় গিয়ে আমার দেহবন্ধন করিয়ে আসা হয়। তারপর থেকে এখনো পর্যন্ত আমি পুরোপুরি সুস্থ। কোনো অস্বাভাবিকতা আমার শরীরে আমি এখনো পর্যন্ত স্পষ্ট লক্ষ্য করিনি। তবে এই ঘটনার কথা কারোর থেকে শুনলে অথবা নিজের আবছা আবছা মনে পড়লে আজও আমার গা শিউরে ওঠে, আর তার সঙ্গে আমার মা বাবা ও সেই ভয়ঙ্কর দিনগুলির কথা একদমই মনে করতে চায় না। এই ছিল দাদা আমার ঘটনা। যদি পছন্দ হয় পড়ে শুনিও তোমার চ্যানেলে। ভুতুড়ে কোনো আসরে গল্প নয়, ঘটনা শোনানো হয়। তো এই ছিল আজকের ঘটনা পাঠিয়েছিল তৃষাকে অনেক অনেক ধন্যবাদ জানাই। এই রকম একটা ভয়ঙ্কর মুহূর্ত, ভয়ঙ্কর সময়ের কথা আমায় পাঠানোর জন্য অনেক ধন্যবাদ তৃষা তোমাকে। এবং আপনারা যারা এতক্ষণ ধরে বা তোমরা যারা এতক্ষণ ধরে ঘটনাটা শুনলে তোমাদেরকেও অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ ধরে আমার সঙ্গে থাকার জন্য, ঘটনাটা পুরোপুরি মন দিয়ে শোনার জন্য। তো কেমন লাগলো আজকের ঘটনাটা, কতটা ভালো লাগলো কমেন্ট করে অবশ্যই জানাতে ভুলো না। ভালো লাগলে ভিডিওটিকে লাইক করে দাও। নতুন হলে আরও এই রকমের অদ্ভুত অলৌকিক ভূতের ঘটনা বা পিশাচের ঘটনা শুনতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। এছাড়া ঘটনা শেষে আমি বলে দিতে চাই, ভুতুড়ে কিন্তু কোনো রকমেরই ভূত, প্রেত, জিন, পিশাচ, পরী
এসবকে প্রমোট করে না। ভূতুড়ের মূল উদ্দেশ্য শুধুমাত্র মানুষের জীবনে ঘটে যাওয়া বিভিন্ন সমস্ত অলৌকিক এবং অদ্ভুত ঘটনাগুলোকে সবার সামনে তুলে ধরা, সবাইকে পড়ে শোনানো। তো এবার একটু বলে দিই, এই রকমের ঘটনা যদি তোমাদেরও শোনা থাকে বা তোমরাও যদি এই রকমের ঘটনা কোথাও শুনে থাকো বা তোমাদের নিজেদের জীবনে ঘটে থাকে, চাইলে অবশ্যই আমার সঙ্গে তোমরা সেই ঘটনাটিকে শেয়ার করতে পারো। ঘটনা পাঠানোর জন্য আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো। আমার ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে ইনবক্সে গিয়ে তোমরা ঘটনা লিখে অথবা ভয়েসে পাঠাতে পারো, অথবা ঘটনা আমাকে মেল করতে পারো। হোয়াটসঅ্যাপ নাম্বার, মেল আইডি, ফেসবুক পেজের লিঙ্ক সবকটাই আমি ডেসক্রিপশানে দিয়ে দেব। তো এই ছিল তৃষার ঘটনা। আজকের এপিসোড আমি এখানেই শেষ করব, তবে যাওয়ার আগে একটা ছোট্ট মেসেজ দিয়ে যেতে চাই। এখন কিন্তু বর্ষাকাল, যখন তখন বৃষ্টি হচ্ছে, তো অযথা প্রয়োজন ছাড়া কেউ বৃষ্টিতে ভিজো না, কারণ এই জ্বরটা কিন্তু খুবই মারাত্মক। এই ওয়েদার চেঞ্জের সময় বা সিজন চেঞ্জিংয়ের মুহূর্তে আমাদের যেই জ্বরটা হয়, সেই জ্বরটা কিন্তু আমাদেরকে অনেককেই খুব পরিমাণে কাহিল করে ফেলে। এছাড়া যারা কলকাতায় থাকো বা কলকাতার আশেপাশে থাকো, এই সময় কিন্তু কলকাতায় অথবা কলকাতার আশেপাশের এলাকায় কিন্তু ডেঙ্গুর প্রবণতা দেখা দিচ্ছে এবং অনেকেই ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছে। তো অযথা বৃষ্টিতে ভিজে নিজের জ্বর বাঁধিয়ে বসো না, কারণ আমাদেরকে কিন্তু সুস্থ থাকতে হবে, আমাদেরকে ভালো থাকতে হবে। আর এই ভুতুড়ে চ্যানেলের ঘটনাগুলো কিন্তু আমাদেরকে প্রতিনিয়ত শুনতে হবে, আর এই ঘটনা শোনার জন্যই কিন্তু তোমাদেরকে সুস্থ থাকতে হবে, আমাদেরকে সুস্থ থাকতে হবে। তো আজ এত অবধি, দেখা হচ্ছে পরের সপ্তাহে ঠিক রবিবার।